যদি এরকম হয় যে এখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে বাইরে গিয়ে মাস্টার্স করা যায়, এটা হচ্ছে বেস্ট। কিন্তু মূল জিনিসটা হচ্ছে কি যে এখন দুনিয়া এত ছোট যে আপনি যদি আসলেই জানতে চান, ধরেন হার্ভার্ডের ক্লাসগুলো ইউটিউবে পাওয়া যায়। অনার্স করো, মাস্টার্স করতে চাইলে এখানে করো, না করতে চাইলে করো না, তুমি কাজে ঢুকো, ইউ লার্ন সাম স্কিলস এন্ড দেন তুমি কি করো, তুমি বাইরে যাও। দিল্লি কা লাড্ডু जो भी खाया वो भी पछताया। আসসালামু আলাইকুম সবাইকে, আমি নাসিফ সিদ্দিকী, সিক্স সেন্সে সিইও হিসেবে কর্মরত আছি। তো আমাদের পাইওনিয়ার্স নেটওয়ার্কের আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের সাথে আজকে খুব ইন্টারেস্টিং একজন গেস্ট আছে। তো আমাদের অনেক পুরনো একজন মানুষ পরিচিত, আজকে আমাদের সাথে উপস্থিত আছে হচ্ছে নাফস ইমতিয়াজ ভাইয়া। তো নাফস ইমতিয়াজ ভাইয়া কানাডাতে প্রায় 10 বছর ধরে থাকছেন এবং সেখানে উনি সিটি ব্যাংকে ভিপি অফ ইন্টারনাল অডিটর হিসেবে কর্মরত আছেন। তো ভাইয়া এইবার 5 বছর পর বাংলাদেশে আসলো, তো কেমন লাগছে ভাইয়া বাংলাদেশে এসে? অসাধারণ, আসলে অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু তারপরে ভালো লাগছে। একটু হালকা গরমটা বেড়েছে, কিন্তু অনেক অনেক পরিবর্তন দেখে ভালো লাগছে। এয়ারপোর্টে যেমন সাধারণত সবাই, আমরা একসময় ছিল যে খুব খুব কমপ্লেন করতাম, তো এবার এসে দেখলাম যে আসলে পরিবেশটা খুব অন্যরকম, সবাই খুব সাপোর্টিভ। এবং মানে মজার ব্যাপার হচ্ছে যে আগে খুব ভয় ভয় থাকতাম যে লাগেজটা পাওয়া যাবে কি পাওয়া যাবে না। তো এবার এসে দেখলাম যে আমার বেরোতে একটু দেরি হয়েছে, তারপর একজন মানুষ খুব ধৈর্য ধরে এসে আমার ব্যাগটা নিয়ে ওয়েট করছে, ভাই আপনার জন্য ওয়েট করছি, ইউ আর দ্য লাস্ট পারসন। এইটা ইটস সামথিং নিউ ফর মি। সো সার্ভিস অনেক অনেক বেটার হয়েছে। আশেপাশে দেখলাম প্রচুর নতুন নতুন, মানে আমার বাসার আশেপাশে প্রচুর নতুন নতুন রেস্টুরেন্ট, নতুন নতুন দোকানপাট যেগুলো আগে কখনো দেখি নাই, প্রচুর নতুন বিল্ডিং হয়েছে। আচ্ছা, তো অনেক অনেক চেঞ্জ দেখতে পাই খুব অল্প সময়। এমনিতে ভাইয়া মানে আপনি তো 2-3 দিন হলো বাংলাদেশে আসছেন, আবার 3-4 দিন পরে চলে যাবেন, তো কোন জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়তেছে? একটা হলো যে বাংলাদেশ এজ আ কান্ট্রি মানে অনেক অনেক এগিয়েছে এবং স্পেশালি আমি তো দেখতে পাচ্ছি যে আগের তুলনায় এখন স্টার্ট আপ অনেক বেশি, নতুন নতুন কোম্পানি অনেক বেশি। স্পেশালি আপনাদের জেনারেশন বা আপনাদের বয়সের অনেক মানুষ অনেক নতুন নতুন উদ্যোগ নিয়েছে যেগুলো অসাধারণ। আমাদের সময়টাতে আমরা মানে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমরা ভাবতাম, কিন্তু অনেক ক্ষেত্রেই সাহস পেতাম না। মানে আমাদের দৌড় ছিল এরকম, হয় মেডিকেলে যেতে হবে বা বুয়েটে যেতে হবে, কিংবা কিছু না হলে আছে আইবি অথবা আপনার মানে কিছু একটা পড়লাম, শেষমেশ আছে তারপরে যাই করি না কেন তারপরে গিয়ে সরকারি চাকরি করতে হবে, বিসিএস দিতে হবে। এই টেন্ডেন্সিটার মধ্যে আমি কথা বলছি তো সবার সাথে, অনেক দিন অনেক অনেক চেঞ্জ দেখতে পাই। এখন আর থট প্রসেসটা আসলে আগের মতো নাই, উইচ ইজ এ বিগ ডিল। কারণ ডেভেলপমেন্টের কতগুলো স্টেজ আছে, যেসব যে দেশগুলো ডেভেলপ করেছে এদের ভেতরে এই জিনিসগুলো সবসময় ছিল, সেই প্যাটার্ন ছিল। আপনি দেখবেন যে কানাডা এত বড় দেশ, কিন্তু সবসময় বলছে কি কানাডার ইকোনমি ইজ ডিপেন্ডেন্ট অন দ্য স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসেস। সো স্মল বিজনেস স্টার্ট আপ ইজ আ বিগ থিং ইন কানাডা। সো যেটা বাংলাদেশ এখন এই লেভেলটাতে এসে পৌঁছেছে, যে এখানে প্রচুর স্টার্ট আপ হচ্ছে, প্রচুর নতুন নতুন অসাধারণ সব আইডিয়া নিয়ে কাজ হচ্ছে, নতুন নতুন অ্যাপস। মানে এটা আমাদের জন্য আসলে মানে শুনে ভালোই লাগতেছে যে দেশের বাইরে থেকে একটা মানুষ এসে যখন, আসলে আমরা তো প্রতিনিয়ত থাকি, আমাদের চোখে না এই চেঞ্জেস গুলো চোখে পড়ে না, আমাদের চোখে সাধারণত খালি নেগেটিভ জিনিসগুলো পড়ে। যদিও আমরা পজিটিভ গুলো হাইলাইট করার ট্রাই করি, বাট নেগেটিভ গুলো পড়ে। তো আপনার মুখ থেকে শুনে আসলে খুবই ভালো লাগতেছে জিনিসটা। তো ভাই আজকে যদি আমরা একটা পার্টিকুলার টপিক একটু ফোকাস করি, সেটা হচ্ছে যে আমরা আমাদের ফার্মে আমরা সাধারণত সবসময় ইয়াং জেনারেশনকে নিয়ে কাজ করতে পছন্দ করি। তো স্বাভাবিকভাবে আমার প্রচুর অভিজ্ঞতা আছে হচ্ছে যারা ফ্রেশ গ্র্যাজুয়েট, তাদের ইন্টারভিউ নেওয়া। তো প্রতি মাসে আমাদেরকে প্রচুর গ্র্যাজুয়েট ইন্টারভিউ নিতে হয়। তো একটা কমন টেন্ডেন্সি দেখা যায় যে তারা গ্র্যাজুয়েশন শেষ করে, মাস্টার শেষ করে সাথে সাথে তারা পিএইচডি করে মানে কানাডা, ইউএস বা দেশের বাইরে সেটেল হতে চায় এবং সেখানে তাদের ক্যারিয়ার কন্টিনিউ করতে চায়। তো এই ব্যাপারে সাধারণত 2টা মত থাকে। কিছু মানুষ বলে যে তোমার অনার্স শেষ করেই মুভ করা উচিত না, ইউ শুড গেট এ লিট মোর ম্যাচিউরড, তোমার ফুল স্কলারশিপ নিয়ে যাওয়া উচিত, বা তোমার স্কিল সেট প্রিপেয়ার করে এরপর যাওয়া উচিত, বিকজ আদারওয়াইজ তুমি প্রথম কিছু বছর তোমাকে অনেক সাফার করতে হবে। সো এখানে যে একটা আমি বলবো যে একটা টেন্ডেন্সি আছে মানুষের ইমিডিয়েটলি চলে যাওয়ার, মনে করা যে জিনিসটা অনেক সহজ। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখতেছেন অলটুগেদার? আমার ব্যক্তিগতভাবে ধারণা, আমি কানাডাতে যাওয়ার পরে আমি একটা মাস্টার্স করছি নিজে। আমি প্রচুর স্টুডেন্টদেরকে দেখেছি সামনে থেকে, এবং এরকম অনেক স্টুডেন্ট দেখেছি যারা ওখানে বাংলাদেশ থেকে সরাসরি ইন্টারমিডিয়েট পাস করে ওখানে চলে যাচ্ছে,
4 বছর অনার্স করছে, তারপরে মাস্টার্সে ঢুকছে, তারপরে গ্র্যাজুয়ালি তারা পর ধাপে চলে যাচ্ছে আর কি। আমার ব্যক্তিগত ধারণা মানে যেটা হচ্ছে যে যদি এরকম হয় যে এখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে বাইরে গিয়ে মাস্টার্স করা যায়, এটা হচ্ছে বেস্ট। এটা কারণটা বলি, আসলে একটা হচ্ছে যে কালচারাল ডিফারেন্সটা অনেক বেশি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ব্র্যান্ডিং, মানে ইউনিভার্সিটি ব্র্যান্ডিং ঠিক আছে, কিন্তু আসলে আপনি যখন দেখবেন, একটু ডিগ ডাউন করবেন, আপনি দেখবেন যে পড়াশোনার যে কম্পোনেন্ট মোরলেস সেম এভরিওয়্যার, সব জায়গায় মোরলেস একই। এইখানেও আমাদের যে কন্টেন্ট আমরা পড়াই, পড়ানোর ওয়ে নিয়ে কথা হতে পারে, কি পড়ানো হচ্ছে, কিভাবে পড়ানো হচ্ছে হতে পারে, কিন্তু মূল জিনিসটা হচ্ছে কি যে এখন দুনিয়া এত ছোট যে আপনি যদি আসলেই জানতে চান, ধরেন হার্ভার্ডের ক্লাসগুলো ইউটিউবে পাওয়া যায় বা আপনি অনলাইনে পাওয়া যায়। গতকালকে ক্লাসও আসলে আজকে পেয়ে যাওয়ার চান্স আছে যদি আপনি জানেন কোথায় খুঁজতে হবে আর কি। এক্স্যাক্টলি, আসলে আপনি যদি জানতে চান বা নিজের এক্সপার্টিস ডেভেলপ করতে চান, ওইটার জন্য আসলে বাইরে গিয়ে অনার্স করার প্রয়োজন হয় না। বরং মানে আমার কাছে মনে হয় যদি এরকম করা যেত যে আমি অনার্সটা দেশে কোথাও শেষ করে, কারণ এখানে তো খরচটা অনেক কম, সে তুলনায় পরে এখানে গ্র্যাজুয়েশন শেষ করে মাস্টার্স করে যদি আমি যাই, অ্যান্ড দেন তারপরে ওখানে যদি আমি জব মার্কেটে ঢোকার চেষ্টা করি, এটা অনেক বেশি প্র্যাকটিক্যাল বলে আমার ব্যক্তিগত ধারণা। আচ্ছা, আমি অবশ্য ভাই এখান থেকে এক ধাপ পরে চলে যাই এইভাবে যে আমি অনেকে দেখছি যে যারা ধরেন আপনি যেটা বলছেন সেটাই ফলো করছে, যে এখানে অনার্স কমপ্লিট করছে, ওখানে গিয়ে মাস্টার্স করছে, পিএইচডি করে দেন তারা জব করছে, মানে জব ফিল্ডে ঢোকার চেষ্টা করছে। বাট তখন যে প্রবলেমটা আমরা দেখছি ফেস করছে তারা, যে মানে ওখানে তো আসলে বাংলাদেশের মতন না যে আপনার বাবা আছে, মা আছে, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আছে, সাপোর্ট, এক কথায় সাপোর্ট সিস্টেমটা আমরা সাধারণত দেখছি মিসিং থাকে। তো এর মাঝখানে প্রচুর মানে মানসিক প্রেশারের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় এবং অনেকেই আসলে পুরো প্রসেসটা থেকে ছিটকে যায়। তো এই জন্য ধরেন আমি সাধারণত যখন আমাকে কেউ জিজ্ঞেস করে, আমি সাজেস্ট করি যে তুমি অনার্স করো, মাস্টার্স করতে চাইলে এখানে করো, না করতে চাইলে করো না, তুমি কাজে ঢুকো, ইউ লার্ন সাম স্কিলস এন্ড দেন তুমি কি করো, তুমি বাইরে যাও। তো ভাই আপনার বাইরে যাওয়াটা কিরকম ছিল? লাইক আপনি কি মানে পড়াশোনা শেষ করে ইমিডিয়েটলি চলে গেছিলেন, নাকি আপনি কিছুদিন কাজ করছেন? আপনার কাছ থেকে আমরা এক্সাম্পলটা নেই, আমার মনে হয় সেটা আমাদের জন্য সবচেয়ে সহজ হবে। পড়াশোনা আমার এখানে মানে এখানে পড়াশোনা শেষ করে আমি এখানে কাজ করেছি কিছুদিন। আচ্ছা, তাহলে আপনি যদি কাজ নিজে করে থাকেন, আপনি সবাইকে কেন উদ্বুদ্ধ করতেছেন যে তুমি মানে অনার্স শেষ করে বাইরে চলে যাও? এটার কারণটা কি? নাকি না আপনি এটা আসলে বলতেছেন না? এটা আসলে ডিপেন্ড করে আপনার ক্যারিয়ার গোল কি, আপনার লাইফের গোল কি, আপনার কাছে প্রায়োরিটি কি, সেটার উপরে। এক একজন মানুষের লাইফের গোল এক এক রকম থাকে, ক্যারিয়ার গোল এক এক রকম থাকে, একজনের প্রায়োরিটি থাকে। আমি আপনাকে কিছু উদাহরণ দেওয়ার জন্য বলি। এখন এরকম হতে পারে যে আপনি নাসার একজন সায়েন্টিস্ট হতে চান। আপনি যদি নাসার সায়েন্টিস্ট হতে চান, এটাকে আপনি বাংলাদেশে বসে হতে পারবেন না। তাহলে আপনার প্রিপারেশনটা একরকম। আপনি তাহলে সেক্ষেত্রে আগেই এমন একটা ইউনিভার্সিটি যেতে হবে আপনার, যেখান থেকে গ্র্যাজুয়ালি আপনি একজন সায়েন্টিস্ট হিসেবে বেরোবেন এবং আপনি নাসায় কাজ করতে পারবেন। আপনার যদি গোল হয় এরকম যে আমি একজন ব্যাংকার হব, যে কোথাও সে আপনি ব্যাংকিং করতে পারেন, তো আপনি এখানেই ব্যাংকিং করে এখানেই ব্যাংকার হতে পারেন। এরকম যদি হয় যে না, আমি একটা গ্লোবাল ক্যারিয়ার চাই এবং আমার গ্লোবাল ক্যারিয়ারটা এইরকম হবে, সেখানে যাওয়ার জন্য আমার পাথওয়েটা এইরকম, তখন সেইভাবে আপনাকে স্টেপ নিতে হয়, তাই না? তো আমার আমি এখানে ব্যাংকিংয়ে এমবিএ করলাম। এমবিএ করার পরে আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জয়েন করলাম এবং আমার কাছে মনে হলো যে একটা গ্লোবাল ক্যারিয়ার দরকার এবং এটা হতে পারে, এটা শুধু বাংলাদেশে কেন হবে, এরকম একটা জায়গায় নেই। গ্লোবাল ক্যারিয়ার মানে হচ্ছে যে গ্লোবাল হাব কোনগুলা, ইদার টরন্টো অথবা নিউ ইয়র্ক, এই জায়গাগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, ফাইন্যান্সিয়াল হাব। তো আপনি যদি সেখানে যেতে চান এবং সেখানে আপনার ব্যাংকে একটা গ্লোবাল ক্যারিয়ার হতে পারে। তো এটা এক একজন মানুষের পার্সপেক্টিভটা এক এক রকম, এক একজন মানুষের গোলটা এক এক রকম। এখন সো যে জিনিস বাংলাদেশে আছে, যেটা আপনি বাংলাদেশে বসে করতে পারেন, সেটা করার জন্য তো আপনার বাইরে যাওয়ার প্রয়োজন নাই। আবার যে জিনিস বাংলাদেশে সম্ভব না, সেটা করার জন্য আমরা বাইরে যাব। আমার সাজেশন হচ্ছে যে এমন কিছু মানে আমার গোল যদি হয় বাইরে যাওয়া, তাহলে এটা একরকম। আর আমার গোল যদি হয় যে আমি একটা স্পেসিফিক ক্যারিয়ার করতে চাই, অমুক জায়গায় করতে চাই, ওই ফিল্ডে করতে চাই, ওই স্পেসিফিক ইনস্টিটিউশনে আমি কাজ করতে চাই, তাহলে সেটা ডিফারেন্ট। আপনি বলবেন যে আমি ইউএনএ কাজ করতে চাই, তো ইউএনএ কাজ করতে হলে আপনাকে আসলে কোথায় যেতে হবে? আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে আমি নিউ ইয়র্ক অথবা জেনেভাতে কাজ করতে চাই, তাহলে আপনি কোথায় যেতে হবে? দেশে বসে করতে পারবেন আপ টু সার্টেন লেভেল, তারপরে আপনাকে বাইরে যেতেই হবে। সো কি পড়ছেন? এবং আমাদের দেশের সবচেয়ে অসুবিধাজনক যে জায়গাটা হচ্ছে, আপনি যদি একটা ক্লাসে জিজ্ঞেস করেন যে আপনার ক্যারিয়ার গোল কি, 99% মানুষই ওই ক্যারিয়ার গোলটা বলতে পারে না। সেই ক্যারিয়ার গোল ঠিক করে মাস্টার্স শেষ হওয়ার পরে। আচ্ছা, তো যার কারণে সে মাস্টার্স শেষ হওয়া পর্যন্ত সে বুঝতে পারে না যে আমি আসলে কি করব, কি পড়বো।
আসলে ক্যারিয়ার গোলটা তো হওয়া উচিত তার যখন ম্যাট্রিক পাস করার আগেই তার ক্যারিয়ার গোল থাকা উচিত, যে আমার ক্যারিয়ার হবে এইরকম, আমি মানে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি, তারপরে ইন্টারমিডিয়েটে এই করবো, তারপরে সেখান থেকে এই সাবজেক্ট পড়বো, তারপরে আমি বাইরে এই করতে যাবো, বা বাইরে যেমন আমি দেশে এই করতে চাই। একজনের সবার উদাহরণ টার্গেট হচ্ছে ব্যবসা করা। এখন আপনি যদি ব্যবসা করেন আপনার আসলে মাস্টার্স করার প্রয়োজন নাই, কারণ ব্যবসার সঙ্গে আপনার মাস্টার্সের আসলে কোনো সম্পর্ক নাই, রাইট? সেক্ষেত্রে আপনি মাস্টার্সটা করবেন কেন? ইটস জাস্ট ওয়েস্টেজ অফ টাইম এন্ড এনার্জি এন্ড মানি। আমি যতদূর স্টুডেন্টদেরকে চিনি তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কেন বাইরে যেতে চাও, তোমার ক্যারিয়ার গোল কি, তো সে সবার আগে হয়তো সেই আনসারটাই দিবে যে না, আমি ক্যানাডা বলেন, টরন্টো বলেন বা নিউ ইয়র্ক বলেন, আমি সেটা লাইফস্টাইলটা চাই। সো ইটস নট মোর অ্যাবাউট লাইক দ্য ক্যারিয়ার ইউ ওয়ান্ট, ইটস মোর অ্যাবাউট দ্য লাইফস্টাইল ইউ ওয়ান্ট। তো তখন আসলে ক্যারিয়ার বলেন, বিজনেস বলেন, সবকিছু সেকেন্ডারি হয়ে যায়। তো এই জায়গাটায় আপনার কি কমেন্ট থাকবে? আসলে দিল্লি কা লাড্ডু जो भी खाया वो भी पछताया। বাইরের লাইফস্টাইলটাকে এরকম, মানে এখান থেকে বাংলাদেশ থেকে দেশে দেখে মনে হয় যে এটা হলিউড টাইপের লাইফস্টাইল, সবকিছু খুব ফ্ল্যাশি, সবকিছু খুব আরামের, ইউনো সব জায়গায় টাকা 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 উঠতেছে। আসলে বিষয়টা সেরকম না আর কি। রিয়ালিটি হচ্ছে বাইরের, এখানকার লাইফের যেমন সুবিধা অসুবিধা আছে, ওখানকার লাইফের কিছু সুবিধা অসুবিধা আছে, এবং অনেক ক্ষেত্রে আমরা বাইরে যাওয়ার জন্য প্রস্তুত না। যেমন আপনি দেশের বাইরে যাবেন, যে কোনো ডেভেলপ কান্ট্রিতে আপনি যান, লাইফস্টাইলের প্রথম শর্ত হচ্ছে আপনার প্রত্যেকটা কাজ আপনার নিজে করা লাগবে। আপনার কাজ আপনাকে করতে হবে, আপনার বাসাটা আপনার পরিষ্কার করতে হবে, আপনার জামা কাপড় আপনাকে আয়রন করতে হবে, আপনার গ্রোসারি মানে আমাদের এখানে যে বাজার করা বলে, বাজারটা আপনাকে নিজে করতে হবে। বাজার করার আগে এবং পরে আপনি রান্না করবেন, রান্নার আগের ক্লিন আপটা আপনাকে করতে হবে, রান্নার পরের ক্লিন আপটা আপনাকে করতে হবে। তো প্রতিটা কাজ ডে ইন ডে আউট নিজের করার যে ক্যাপাবিলিটি, এইটা আমাদের এখানকার লাইফস্টাইলে তৈরি হয় না, একদমই না, একদমই তৈরি হয় না। তো এখন হুট করে একজনের কোনো ক্যাপাবিলিটি নাই নিজের জিনিসপত্র নিজের মেনটেন করার, সে যখন বাইরে যায়, ওই যে আপনি আগে যে কোশ্চেনটা করছিলেন যে কেন অনার্স করতে হবে না, এটা একটা কারণ। আর আমি দেখেছি যে অনার্স করতে গিয়ে অনেক স্টুডেন্ট ঝরে যায়। তার প্রথম কারণ হচ্ছে সে তার লাইফের রেসপন্সিবিলিটিস এবং তার এডুকেশনাল রেসপন্সিবিলিটির মধ্যে কোনো ব্যালেন্স করতে পারে না। এই ব্যালেন্স করতে না পারার কারণে সে রেজাল্ট কিন্তু ভালো করতে পারে না, কারণ সে দেখবেন যে পড়াশোনা করতে গিয়ে সে পার্ট টাইম তার কাজও করতে হয়, কারণ তার টিউশন ফির গ্যারেন্টি নাই। তারপরে তার নিজের কাজ আছে প্রচুর, কারণ আপনি যদি একটা বাসাতেও থাকেন, আপনার তো বেয়ার মিনিমাম কিছু কাজ আছে, সেগুলো আপনার সময় দিতে হবে। তারপরে আপনার পড়াশোনাটা কঠিন ওখানে। কেন কঠিন বলছি? কারণ বাংলাদেশে আপনি হয়তো নীলক্ষে থেকে একটা নোট কিনে আনলেন, দেখলেন, হয়ে গেল, নোট পড়ে পড়ে আপনি পরীক্ষা দিলেন, শেষ হয়ে গেল। ওখানে তো পড়াশোনার স্টাইলটা সেরকম না। ওখানে পড়াশোনা মানে হচ্ছে আপনাকে অ্যাক্টিভলি উইকলি 40 to 60 আওয়ার্স ওখানে সময় দিতে হবে। আচ্ছা, উইকলি যদি 40 to 60 আওয়ার্স আপনার পড়াশোনার পিছনে সময় দিতে হয়, তারপরে আপনার নিজের কাজ করতে হয়, তারপরে আপনার সার্ভাইভ করার জন্য আপনার মানে ইনকাম করতে হয়, it's a challenging thing. So preparation part হচ্ছে যে ওই যে বললাম যে লাইফস্টাইলের জন্য যদি যেতে হয় তাহলে লাইফস্টাইলে সেরকম প্রিপারেশন নিতে হবে। লাইফস্টাইলটা ওখানে ইজ ভেরি ডিফারেন্ট। অ্যান্ড দেন সেটেলমেন্টের কিছু কষ্ট আছে, যেমন আপনি গিয়েই হয়তো মানে হয়তো থাকে না একটা কালচারাল শক থাকে, আপনি গিয়েই একটা নতুন লাইফস্টাইলে অভ্যস্ত হতে আসলে যে সময় লাগে, এবং এটার মানসিক যন্ত্রণা আছে অনেক। যেমন আপনি আপনার পরিবারকে দেশে ফেলে যাচ্ছেন, মানে পরিবার বলতে কি আপনার যে সার্কেল, আপনার পরিবার হতে পারে, ফ্যামিলি হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, এটা একটা কষ্ট আছে। এবং তারপরে আপনি দেশে হয়তো অনেক কিছু অর্জন করেছেন, সেগুলো ফেলে সামনে গিয়ে নতুন একটা দেশে গিয়ে নতুনভাবে স্ক্র্যাচ থেকে শুরু করতে হয়। তো এইটার একটা পেইন আছে। তো এই পেইনটা কিন্তু সবাই নিতে পারে না। যে নিতে পারে তার যাওয়া উচিত, এবং যাওয়ার আগে এটা ভাবা উচিত যে আমি আসলে এই পেইনটা নিতে পারবো কিনা। যে নিতে পারে তার অবশ্যই যাওয়া উচিত, যে নিতে পারে না তার আসলে মানে আসলে এটা প্রয়োজন আছে কিনা সেটা। শুধু ফ্ল্যাশি সাইডটা দেখে না যাওয়াই ভালো, কারণ আলটিমেটলি মানে আমরা যাদেরকে দেখি যাচ্ছে কেউ আসলে কষ্টের জায়গাটা বলে না। মানে আমি সবসময় এনকারেজ করি সবাইকে যে ভালো জায়গাটাও বলেন, খারাপ জায়গাটাও বলেন। আমি সবাইকে এনকারেজ করি ইনফর্ম ডিসিশন নাও। যারা তুমি বলতে পারো যে আমি দুইটাই জানছি না, কোনটাই খারাপ না কোনটাই ভালো না। ইনফ্যাক্ট যারা বাংলাদেশেও থাকতেছে তাদেরও জানা উচিত যে বাংলাদেশ তোমার জন্য সামনে কি অপেক্ষা করতেছে। সো জাস্ট আমার বাবা ছিল, আমার দাদা ছিল, কারণ আমি থাকবো নট নেসেসারিলি, এখানেও অনেক কিছু অপেক্ষা করতেছে। দুইটা দিকে আসলে জানা উচিত যে হোয়াট আর মাই অপশনস। তো বেসিক কিছু জিনিস, যেমন আপনি আপনার বাইরে যেতে আপনার এই কিছু জিনিস ছাড়তে হবে, যেমন আপনার বাথরুম পরিষ্কার করে আপনার নিজেকে করতে হবে। কাজে এটা আপনি করতে পারছেন কিনা, আস্ক দ্যাট কোয়েশ্চেন। যে তারপরে হচ্ছে ঠিক আছে আমি চিন্তা করি যে আমি নতুন লাইফস্টাইল চাই কিনা। আসলে আমরা তো শুধু ওই যে বলছিলাম যে আমরা শুধু ফ্ল্যাশি সাইডটা দেখি, কিন্তু বাইরের লাইফস্টাইলের জন্য কিছু ওখান থেকে যে শিক্ষণীয় জায়গাগুলো আছে ওটা আমি শিখতে পারছি কিনা, দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট। কয়েকদিন আগে আপনার সাথে মানে একটা জায়গায় যাওয়ার সুযোগ হচ্ছিল, তখন ভাই একটা কথা বলতেছিলেন গাড়ির মধ্যে যে
যে রাস্তার মধ্যে মানুষ র্যান্ডমলি রাস্তা পার হচ্ছে। ভাইয়া দেখে বলতেছিলেন মনে আছে যে এই মানুষগুলোকে যদি কানাডায় নিয়ে যাওয়া হয় টরন্টোতে, এরা কেউ এরকম করবে না। তো এই জিনিসটা বলার মানে কি, কারণ কি ছিল ভাইয়া? ডেভেলপ কান্ট্রিগুলো ডেভেলপ করেছে তাদের সিস্টেমের কারণে। একই মানুষ, কিন্তু তারা সিস্টেমগুলো এত চমৎকার করে ডেভেলপ করেছে যে সবাই সিস্টেম ফলো করে, সিস্টেম ফলো করেই বলে প্রসেসটা খুব চমৎকার করে কাজ করে। যেমন ধরেন একটা জায়গায় মানে একটা গাড়ি চালাচ্ছেন, রেড লাইট হলো, রেড লাইট হলে প্রত্যেকটা গাড়ি ওখানে থামে, যার থামার কথা সে থামে, যার যাওয়ার কথা সে যায়। তো তো এখন এটা রাত 10টা 12টা 1টা 2টা, কোনো ট্রাফিক পুলিশ নাই, কোনো কিছু নাই, ডে ইন ডে আউট রেড লাইট মানে গাড়ি থামছে, গ্রিন লাইট মানে গাড়ি যাচ্ছে। এই যে সিস্টেমটা তারা ডেভেলপ করেছে ওইটার জন্য ওরা ডেভেলপড। আমাদের এখানে তো যেটা হয় যে আমরা সবই ভালো, মানুষ অনেক ভালো, ভীষণ ভালো, কিন্তু আমরা সিস্টেমটা আসলে প্রপারলি ডেভেলপ করতে পারি নাই, যার কারণে কেওস হয়। এবং এই কেওসটা মিটিগেশনের কোনো সিস্টেম আসলে আমরা এখন পর্যন্ত ডেভেলপ করতে পারি নাই বলেই তো আসলে কেওসগুলো হয়। তো কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের সাইকোলজিটা কিরকম, সেটা হচ্ছে যে আমরা যখন জানি যে এই জায়গায় সিস্টেমের ইমপ্লিমেন্টেশন আছে, এনফোর্সমেন্ট আছে, জি, তখন আমরা ওটা ফলো করি। রাইট। আর যেখানে আমরা জানি যে সিস্টেমের এনফোর্সমেন্ট নাই, সেখানে আমরা ফলো করি না। তো যে কারণে একটা সিস্টেম যারা ফলো করে সেই দেশে যখন আমরা যাই, আমরা নিজেরা সিস্টেম ফলো করি, কারণ জানি আমরা এনফোর্সমেন্ট আছে। আমি জানি রেড লাইটে চলে গেলে আমাকে $500 ফাইন দিতে হবে, সো কাজে আমরা সেটা ফলো করছি। তো এখানে যেহেতু আসলে এনফোর্সমেন্ট নাই, এখানে 5,000 টাকা না, আপনাকে হয়তো 200 টাকাও দিতে হবে না, কাজেই আমাদের আসলে গরজ নেই সেটা ফলো করার। তো সেই জন্য দেখা যায় মানুষ, আপনি যখন জানবেন যে এখানে ল আছে, ল এনফোর্সমেন্ট আছে, তখন আপনি বাধ্য হয়ে হয়তো সিস্টেম ফলো করবেন। আবার এরকমও দেখেছি যে অনেক মানুষ যারা বাংলাদেশি নয়, বাংলাদেশের বাইরে থেকে এসছে, তারা আমি দেখেছি যে যখন বাংলাদেশে যখন আসে তারা সিস্টেম ফলো করে না, কারণ তারা জানে যে এখানে সিস্টেম কাজ করে না। আপনি এয়ারপোর্টের একটা এক্সাম্পল দিচ্ছিলেন, দেশের নাম না নিয়ে যদি এক্সাম্পলটা বলতেন। এয়ারপোর্টে আমার যেটা হলো যে আমার ইমিগ্রেশন লাইনে আমি দাঁড়ালাম, সেখানে বেশ হুড়াহুড়ি ছিল। আমি দাঁড়িয়েছিলাম ফরেন পাসপোর্ট, আমার যেহেতু কানাডিয়ান পাসপোর্ট, এখন ফরেন পাসপোর্টের যে লাইন সেখানে। তা আমি দেখলাম যে ভিন দেশে কিছু মানুষজন সেখানে ছিলেন, তো তারাও আসলে খুব তাড়াহুড়া করছেন, সে তার দেশে করতো না, যেটা হয়তো তার দেশে সে করতো না। যে অমুক মানে তাদের সঙ্গে তো প্রত্যেকেরই সঙ্গে একটা গাইড আছে, একজন গাইড আছে বা দেশের কেউ একজন আছে থেকে হেল্প করে, বলছে আচ্ছা কিভাবে এটাকে কুইকার করা যায়, কি প্রসেসে এটাকে কুইকার করা যায়। এবং আমার পিছনে যিনি ছিলেন উনি আমার আগে ওনার পাসপোর্ট সাবমিট করে দিলেন, এই হচ্ছে আমার পাসপোর্ট। এইটা উনি নিজের দেশেও কখনো করতেন না, কারণ আমি জানি যে ওনার দেশ অসম্ভব ডিসিপ্লিন, এবং ওইটা উনি ওখানে ফলো করতেন। কিন্তু এখানে এসে উনি যখন দেখতেন যে সবাই কেওসের ভেতর দিয়ে যাচ্ছে, যেখানে যেই যদ্যপি যদাচার, তো উনিও এখানে সেই আচার করছেন। আমাদেরও তাই, আমরা এখানে প্রসেস ফলো করি না, কিন্তু আমরা যখন বাইরে যাই আমরা কিন্তু কোথাও থুতু ফেলি না। এই বাংলাদেশিরাই আমরা কিন্তু কোন রাস্তায় কখনো থুতু ফেলি না, আমরা কখনো যেখানে রুল ব্রেক করা যাবে না এখানে রুলগুলোকে চেষ্টা করি না, আমরা সেটা খুব রেসপেক্টের সঙ্গে সেটা ফলো করছি না, নিজের দেশেই করছি না। কেন? কারণ এখানে হয়তো ইমপ্লিমেন্টেশন বা এনফোর্সমেন্টটা নাই। ওটাই মূল রিজন আর কি। তো আসলে যারা দেখতেছে, আমি হয়তো বা যেহেতু ইয়াং জেনারেশনই দেখতেছে, তো সবাইকে আসলে আমরা এনকারেজ করবো যে সবাই তো কোনো না কোনো একটা কোম্পানিতে যাবে, অথবা নিজের বিজনেস করবে বা কিছু একটা করবে, নিজের ফ্যামিলিতেও থাকবে। তো সব জায়গায় যদি আসলে রুল এনফোর্সমেন্ট করা এবং ফলো করার সেই কালচারটা গড়ে তোলা যায়, তাহলে আর ওই লাইফস্টাইলের জন্য দেশের বাইরে যেতে হবে না, তখন দেশি লাইফস্টাইল হয়ে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ যখন এখানেই একই রুলস আমরা ফলো করব, যখন এখানেই একই রকম বিহেভিয়ারাল প্যাটার্ন আমরা ফলো করব, তখন লাইফস্টাইল তো এখানেই হবে, তখন আর প্রয়োজন হবে না, তখন ওই প্রয়োজনীয়তা থাকবে না। যাক, অসাধারণ। আমরা খুব সুন্দর একটা সময় কাটালাম ভাইয়া, যে আসলে যারা দেশের বাইরে পড়তে যেতে চায় অথবা পড়াশোনা শেষ করে সেখানে সেটেল হতে চায়, তাদের কিছু কালচারাল শখ এবং কিছু সাজেশন দিলেন। ভাই যদি একটা সাজেশন দিতে হয় সেটা আপনি কি বলবেন, যদি যারা দেশের বাইরে সেটেল হইতে চায়, পড়াশোনা বলেন আর আপনি জব বলেন? এক নম্বর হচ্ছে যে আই নিড টু নো কেন আমি দেশের বাইরে যাচ্ছি এবং গিয়ে কি করবো। সো আমার গোলটা খুব ক্রিস্টাল ক্লিয়ার থাকা দরকার। যে মেজরিটির অবস্থা হচ্ছে এরকম যে আছে কোনো রকমে চলে যাই, যাওয়াটাই রাইট এক্স্যাক্টলি ভাই, কিন্তু গিয়ে কি করবো নো ক্লু। সেটা নিয়ে আমার কোনো প্রস্তুতি নেই। যে কোনো একটা জায়গায় গেলে যাওয়ার একটা প্রস্তুতি লাগে। আপনি ধরেন চিটাং যাবেন ঢাকা থেকে, তো আপনি ঢাকা থেকে চিটাং যাচ্ছেন, একটা কাজে যাচ্ছেন, নিশ্চয়ই সেই কাজের একটা প্রস্তুতি আছে, কিভাবে যাবেন সেটার একটা প্রস্তুতি আছে, গিয়ে কই থাকবেন, কই বসবেন, কার সাথে কথা বলবো, এটা একটা প্রস্তুতি আছে। তো আমরা ইমিগ্রেশনের মতো কঠিন একটা কাজ, এটা বেশিরভাগ সময় আমরা করে ফেলি কোনো প্রস্তুতি ছাড়া। আচ্ছা, ওখানে গিয়ে আমার জব মার্কেট ঢুকতে হলে আসলে কি সার্টিফিকেশন দরকার, কি প্রিপারেশন দরকার। ইনফ্যাক্ট অনেকে ভাই ড্রাইভিং লাইসেন্সটা না নিয়ে পর্যন্ত চলে যাচ্ছে। হ্যাঁ,
তো মানে ধরেন আপনি ওখানে গিয়ে ড্রাইভ করা ছাড়া তো আপনি পারবেন না, কাজে এখানে যদি একটু ড্রাইভিং শিখে যাওয়া যায়, এই যে প্রস্তুতিগুলো এগুলো যদি দেশ থেকে নেওয়া যায় ওখানে লাইফ অনেক ইজিয়ার। তো বেশিরভাগ সময় আমরা চলে যাই কোনো প্রস্তুতি ছাড়া, গিয়ে তারপরে হাবুডুবু খাই, তারপরে ফিগার আউট করি যে না আমার এই প্রিপারেশন দরকার, তারপরে আমরা প্রিপারেশনটা শুরু করি। কিন্তু এই যে প্রিপারেশন নেওয়ার যে সময়টা, এই সময়টা তো ফাইন্যান্সিয়ালি খুব কষ্টকর। জি। তো ওই জন্য হচ্ছে কষ্টের মাত্রাটা বেড়ে যায়। তো একটা কথা আছে না যে প্রস্তুতি ছাড়া যাত্রা, মানে এটা আসলে পথের কষ্টটাকে বাড়ায়। তো যে কারণে যারাই দেশের বাইরে যাবেন, এক নম্বর হচ্ছে যে কেন যাবেন এই গোলটা খুব ক্লিয়ার থাকা দরকার। কারণ মানে আমরা ইন্টারন্যাশনাল গ্লোবাল ক্যারিয়ার তো করতেই চাই, আমরা অবশ্যই গ্লোবালি কম্পিট করবো পৃথিবীর অন্য সমস্ত দেশের মানুষের সঙ্গে, আমরা ব্যবসায় সারা দুনিয়ার সঙ্গে কম্পিট করব, আমরা সায়েন্টিস্ট হিসেবে, আমরা একাডেমিয়াতে, আমরা সমস্ত জায়গায় পৃথিবীর সমস্ত দেশের মানুষের সঙ্গে সবচেয়ে টপ জায়গাগুলোতে কম্পিট করবো, আমরা করতে চাই। সেটা কিন্তু সেই জন্য আমাদের দেশের বাইরে যেতেই হবে। কিংবা আমরা দেশের বাইরে আমাদের যা কিছু ভালো এটা আমরা ছড়ানোর জন্য তো দেশের বাইরে যেতে চাই, কিন্তু কেন যাচ্ছি মানে ওই ওয়াইটা জানাটা খুব খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট স্টেপ হচ্ছে জানা ওয়াইটাকে জানতে হবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে প্রিপারেশনটা নিতে হবে। আপনি জানেন যে আমি ওখানে, ধরেন আমি তো ব্যাংকে কাজ করি, বললাম যে আমি পৃথিবীর সবচেয়ে সেরা ব্যাংকার হতে চাই, টপ নচ ব্যাংকার হতে চাই, এবং সেটা হওয়ার জন্য আমাকে ওই গ্লোবাল ফাইন্যান্সিয়াল হাবে যেতে হবে। তাহলে তার একটা প্রস্তুতি আছে। তো এটার জন্য কি ডিগ্রি লাগবে, কি প্রস্তুতি লাগবে, কি সার্টিফিকেশন লাগবে, আমার এখানকার কি এক্সপিরিয়েন্স ওখানে কি হেল্পফুল হবে, এই প্রিপারেশনটা কি মানুষদের সাথে কানেক্ট করে রাখতে হবে। রাইট। আর এখন দুনিয়া এত ছোট, কানেক্টিভিটি এবং নেটওয়ার্কিং এর জন্য আপনাকে ওখানে গিয়ে নেটওয়ার্ক করতে হয় না, নেটওয়ার্ক আপনি এখান থেকে করতে পারেন। তো সেটার জন্য অনলাইনে যে ঘাটাঘাটি করা, হোমওয়ার্ক করা, প্রসেস করা, লিঙ্কডইন এখন মানুষের জন্য নেটওয়ার্কিং অনেক ইজি করে ফেলেছে। তা আপনি ভার্চুয়ালি লিঙ্কডইনে আসলে মানুষের সঙ্গে কানেক্ট করতে পারেন, কানেকশন তৈরি করতে পারেন, কনভারসেশন শুরু করতে পারেন, কথা বলতে পারেন। এই যে প্রস্তুতি, এই যে নেটওয়ার্কিং, এই সমস্ত কিছু এটা আসলে ওখানে যাওয়ার আগেই আপনাকে করতে হবে। এবং তখন হচ্ছে আপনার ল্যান্ডিং, ইমিগ্রেশন, ইন্টিগ্রেশন সমস্ত কিছু খুব খুব সহজ হয়ে যায়। যাক, অসংখ্য ধন্যবাদ আসলে নাফিজ ইমতিয়াজ ভাইয়াকে এত সুন্দর সুন্দর সাজেশন দেওয়ার জন্য। তো আমরা আশা করতেছি যে অডিয়েন্স ভাইয়ার এই সাজেশনগুলো নিল, তারা আশা করতে সেগুলো অ্যাপ্লাই করবে এবং আলটিমেটলি দেশে বা দেশের বাইরে যেখানেই যাক না কেন প্রত্যেকটা কাজে আসলে প্রস্তুতি নিয়েই করবে। আসলে প্রস্তুতি নিয়ে করলে যে কোনো কাজই আসলে খুব সুন্দরভাবে হয়। আর থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আপনার সাথে অনেক বছর পরে কথা বলে আমার খুব ভালো লাগলো, এবং আমি নিজেও আপনার 6 সেন্স টেকনোলজিস এবং এটার যে অ্যাক্টিভিটি আমি দেখে খুবই ইমপ্রেসড। দেখলাম যে মানে আপনার দেশের থেকে দেশের বাইরে কার্যক্রম বেশি, যদি আপনি দেশেই বসে আছেন। তো এইটা আমাদের জন্য খুব গর্বের। আমি আশা করছি যে বাংলাদেশে আরো অনেক মানুষ এই স্টোরিটাকে, এই সাকসেস স্টোরিটাকে ফলো করবে এবং দে উইল ফলো ইট ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।